সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট বিডি স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো অনুমোদিত প্রতিনিধি। অর্থাৎ একজন করদাতা তার রিটার্ন সাবমিট করা বা একজন কোম্পানির ওনার তার কোম্পানির রিটার্ন সাবমিট করার জন্য সে নিজে না উপস্থিত থেকে যে অন্য যে মাধ্যমে এই রিটার্ন সাবমিট করা, সে বা ট্যাক্সের হিয়ারিংয়ে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয়েতে তার অবর্তমানে বা অনুপস্থিতিতে যিনি থাকবেন তিনি হলেন অনুমোদিত প্রতিনিধি। এখন এই অনুমোদিত প্রতিনিধি কারা হতে পারবেন বা অনুমোদিত প্রতিনিধি আয়কর আইনের কত ধারায় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করব। এক্ষেত্রে আমার একটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা এখানে অনেকেই আইটিবি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলের অনেক ভিডিও দেখছেন। তো আজকে যে ভিডিওটি সেটিও আইটিবি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য অনেকাংশ উপকার হবে। কারণ আইটিবি পরীক্ষায় একটি প্রশ্ন থাকতে পারে যে অনুমোদিত প্রতিনিধি আয়কর আইনের কত ধারায় রয়েছে এবং অনুমোদিত প্রতিনিধি কারা। এই প্রশ্নটি আপনারা এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এটি আইটিবি পরীক্ষা থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমার আজকের এই আলোচনায় যারা আইটিবি পরীক্ষার্থী আছেন তারা এটি সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। আর যারা করদাতা নিয়মিত কর দিচ্ছেন বা কর দেওয়ার ক্ষেত্রে যাদের অনুমোদিত প্রতিনিধি বা প্রতিনিধির প্রয়োজন হয়, তারাও এই আইনের ধারাটি সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। তো শুধু আমি আর কথা না বাড়ায় আমি বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি একটি কথা বলছি যে শুধু আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে আপনারা থাকবেন। তো শুধু আমরা আজকে অনুমোদিত প্রতিনিধি আয়কর আইন 2023-এর 327 ধারায় রয়েছে। 327 ধারায় অনুমোদিত প্রতিনিধি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আমি বিষয়টি ক্লিয়ার করছি। অনুমোদিত প্রতিনিধি হচ্ছে 3 ধরনের। 1 নম্বরে করদাতার পিতামাতা, স্বামী বা স্ত্রী, পুত্র কন্যা, ভাই বা বোন। 2 নম্বরে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী। 3 নম্বরে একজন কর আইনজীবী। এখন এই কর আইনজীবী বলতে কি বোঝানো হচ্ছে বা কর আইনজীবীর আইনগত ব্যাখ্যা কি? 3 উপধারা 2-এর দফা গ এর উদ্দেশ্যে পূরণকল্পে কর আইনজীবী অর্থ হচ্ছে 1 নম্বরে বাংলাদেশের বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি। 2 নম্বরে অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। 3 নম্বরে অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। 4 নম্বরে অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ। 5 নম্বরে উপকর কমিশনারের নিম্নে নয় এরূপ পদে কমপক্ষে 5 বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসাবে কাজ করেছেন এমন। 6 নম্বরে বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। এই যে 6 জন বললাম বা 6 যে প্রফেশনাল যারা রয়েছেন তারাই আয়কর আইনের 223-এর 327 ধারায় স্বীকৃত। এরা ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো করদাতার পক্ষে কাজ করতে পারবে না। 4 নাম্বার, অনুমোদিত প্রতিনিধি হিসাবে কর আইনজীবী কারা হতে পারবেন আমি আপনাদেরকে বললাম। এখানে 2023-এর আয়কর আইনের 327 ধারায় কর আইনজীবীর ক্ষেত্রে কর আইনজীবীরা অনুমোদিত প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হলো যে প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোনো কর আইনজীবী সমিতির সদস্য হতে হবে। অর্থাৎ কোনো ট্যাক্সেস বার সমিতির মেম্বার হওয়া কর আইনজীবীদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লজ। তো সম্মানিত সুধী, আপনারা যারা আইটিবি পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নের উত্তর সহজেই এভাবে দিতে পারবেন যে আইনগত প্রতিনিধি কারা এবং তাদের কি কি যোগ্যতা এবং কারা হতে পারবেন, বিষয়টি আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন। আর একজন করদাতা আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের রিটার্ন সাবমিট করা এবং কোম্পানির ওনার যারা রয়েছেন তারা কোম্পানির রিটার্নের কাজ করানোর জন্য এই শর্ত সাপেক্ষে যদি না করান তাহলে অন্য যে কোনো সিচুয়েশনে আইনগত বৈধতা থাকবে না। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।